নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। লটারির মাধ্যমে টাকা নয় ছয়ের অভিযোগ, আর সেই মামলাতেই এবার কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালালো ইডি। লটারির মাধ্যমে টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে, আর সেই মামলায় এবার কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকালে ইডির আধিকারিকরা কয়েকটি দলে ভাগ হয়ে লেকটাউন এবং উত্তর 24 পরগনার মাইকেল নগরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি সূত্রে খবর, মাইকেল নগরে লটারির একটি গুদামে তল্লাশি চালানো হচ্ছে। ইডির আধিকারিকরা মনে করছেন এই ঘটনার সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে। এই প্রতারণার জাল কত দূর বিস্তৃত, কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তার তদন্ত হচ্ছে বলে ইডি সূত্রের খবর। দিল্লির সদর দপ্তর থেকে ইডি আধিকারিকেরা শহরে এসেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তদন্তকারী অফিসাররা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে লটারি প্রতারণা মামলার যোগসূত্রের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছেন। ইডি সূত্রে খবর, এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরে লটারির একটি গুদামে তল্লাশি চালানো হচ্ছে। এই প্রথম নয়, এর আগেও 2023 সালের অক্টোবরে লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানা এবং গুদামে তল্লাশি অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। সেই সময় আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল প্রকৃত পুরস্কার প্রাপকদের বঞ্চিত করে ওই সংস্থা পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করছে। আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, এমনকি প্রভাবশালী যোগের তথ্যও প্রকাশ্যে আসে। এবার লটারিতে আর্থিক প্রতারণার মামলায় তল্লাশি অভিযানে নামল ইডি। হাই নিউজ নেটওয়ার্ক। দেউলিবাজার জংশনে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী, তবে আদালতের নির্দেশ 1,500-এর বেশি লোক জমায়েত করা চলবে না। পুলিশ অনুমতি না দেওয়ায় হাওড়ার দেউলিবাজার জংশনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার হাইকোর্ট সেই ছাড়পত্র দিয়েছে। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এও জানিয়ে দিল, কোনো সংকীর্ণ রাস্তায় সভা করার ক্ষেত্রে আর ছাড় দেওয়া হবে না। বিচারপতি ঘোষ বলেন, শেষবারের মতন অনুমতি দিচ্ছি, এরপর থেকে চওড়ায় 20 মিটারের কম রাস্তায় সভার অনুমতি চাইলে দেব না। কোনো ঘটনা ঘটে গেলে পুলিশের কিছু করার থাকবে না। আদালত নির্দেশে বলেছে, হাওড়ার দেউলিবাজার এলাকায় সভা করতে পারবে বিজেপি, তবে 1,500-এর বেশি জমায়েত করা চলবে না। সভাস্থলে কেবলমাত্র বিরোধী দলনেতার গাড়ি প্রবেশ করতে পারবে। সভাস্থল থেকে দূরে থাকবে অন্য সমস্ত গাড়ি। সেখান থেকেই হেঁটে হেঁটে সভায় যোগ দিতে হবে। শ্যামপুরের ওই এলাকায় এর আগে সভা করতে চেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে বিজেপি, কিন্তু সভার অনুমতি মেলেনি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মামলার শুনানিতে রাজ্য যুক্তি দিয়েছে, যে স্থানে সভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছে সেটি সংকীর্ণ জায়গা। বিরোধী দলনেতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। ওই জায়গায় কোনো ঘটনা ঘটে গেলে পুলিশের পক্ষে সামাল দেওয়া মুশকিল হবে, যার প্রেক্ষিতে বিজেপির তরফের আইনজীবী জানান, শান্তিপূর্ণভাবেই সভা করা হবে, কিন্তু রাজনৈতিক কারণে সভার অনুমতি দেওয়া হচ্ছে না। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যাই হবে না। আইনজীবী বলেন, প্রয়োজনে মুচলেখাও দিতে পারি। আইনজীবীর ওই সওয়াল শুনে বিচারপতি ঘোষের মন্তব্য, মুচলেখা দিলেই সবকিছু হয় না। কোনো অঘটন ঘটলে, জীবনহানি হলে মুচলেখা দিয়ে কি হবে? পরবর্তী সময় সরু রাস্তায় আর সভার অনুমতি দেব না। হাই নিউজ নেটওয়ার্ক। রেশন দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প চালু করেছে সাধারণ মানুষের সুবিধার জন্য, কিন্তু সেই সরকারি প্রকল্পের সুবিধাই পাচ্ছেন না সাধারণ মানুষ। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বংশিয়া ডাঙ্গাপাড়া, সনকাডাঙ্গা, গুঠিংডাঙ্গা সহ একাধিক গ্রামের বাসিন্দারা পাচ্ছেন না দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা। কোনো কোনো গ্রামে মাঝে মধ্যে ডিলারের লোকজন বাড়ি বাড়ি পৌঁছে বায়োমেট্রিক করে আসছে বটে, কিন্তু গ্রাহকদেরকে ডিলারের বাড়ি থেকে অথবা দোকানে যেতে হচ্ছে রেশনের মালপত্র নিতে। কেউ 1 কিলোমিটার, কেউ 2 কিলোমিটার, কেউ আবার 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ডিলারের বাড়ি থেকে রেশন সামগ্রী সংগ্রহ করছেন। শুধু তাই নয়, বেশিরভাগ ডিলাররা আবার গ্রাহকের প্রাপ্য রেশন দিচ্ছে না বলে অভিযোগ। 5 বছর পর ফিরছে ঐতিহ্যের পৌষ মেলা। শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের আয়োজনে এবার বীরভূমে পৌষ মেলা হতে চলেছে। সেই মিঠো সুর, সেই বাউলের একতারা, সেই একচালা দোকানে হাতে বোনা সামগ্রীর সম্ভার। 5 বছর পর ফিরছে সেই ঐতিহ্যের পৌষ মেলা। শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের আয়োজনে এবার বীরভূমে পৌষ মেলা হতে চলেছে।
বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ। তবে এই মেলা আয়োজনের জন্য জেলা ও রাজ্য প্রশাসনের সাহায্য চাই বলে জানিয়েছেন তিনি। আর এই খবরে খুশি শান্তিনিকেতনের স্থানীয় বাসিন্দারাও। মেলার ব্লুপ্রিন্ট ঠিক করে সর্বস্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন অতীক ঘোষ। 2019 সালে অর্থাৎ করোনাকালের ঠিক আগে শেষবারের মতো বিশ্বভারতী কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করেছিল। তারপর করোনাকালে এবং পরবর্তী কয়েক বছর শান্তিনিকেতনে পৌষ মেলা সেই চেনা ছবিটা বদলে গিয়েছে। মিশ্র সংস্কৃতির একটা প্রভাব দেখা গিয়েছিল। গত বছর রাজ্য সরকারের উদ্যোগে পরিচিত মেলার মাঠ অর্থাৎ পূর্বপল্লীতে পৌষ মেলা করলেও বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্টের কোনো ভূমিকা ছিল না। পূর্বপল্লীর মাঠ ভাড়া করে 7-এর বদলে 4 দিন ধরে মেলা হয়েছিল। গত 7ই নভেম্বর বিশ্বভারতীর আয়োজনে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিলেন বোলপুরের ব্যবসায়ী সমিতি এবং কবিগুরু হস্তশিল্পী উন্নয়ন সমিতি। বিশ্বভারতী সূত্রে খবর ছিল উপাচার্য, প্রশাসনিক আধিকারিক, কর্মী মণ্ডলীর যৌথ বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তারপর বিশ্বভারতী সর্বোচ্চ রীতি নির্ধারক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পৌষ মেলার আয়োজন করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট। বুধবার সেই বৈঠক ছিল বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এবছর ঐতিহ্যবাহী পৌষ মেলা হবে বিশ্বভারতী ও ট্রাস্টের হাত ধরেই। শীঘ্রই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্টের ডিড অনুযায়ী 7ই পৌষ মেলার আয়োজন হবে পূর্বপল্লীর মাঠেই। তবে তার জন্য জেলা ও রাজ্য প্রশাসনের সহায়তা প্রয়োজন। হাই নিউজ নেটওয়ার্ক। টানা 2 দিন ধোঁয়াশার চাদরে ঢাকল দিল্লি। বুধবারের চেয়েও পরিস্থিতির অবনতি হল বৃহস্পতিবার। গত বেশ কয়েক বছরের মতো এবারও পারদ পতন শুরু হবার সঙ্গেই ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। টানা দ্বিতীয় দিন ধোঁয়াশার গাঢ় চাদরে ঢাকল দিল্লি। বুধবারের চেয়েও পরিস্থিতির অবনতি হয়েছে বৃহস্পতিবার। বুধবার দিল্লিতে বাতাসের গুণগত মান ছিল 370। বৃহস্পতিবার সকালে এই গুণগত মান আরও খারাপ হয়ে 432 হয়েছে। আগের তুলনায় কমেছে দৃশ্যমানতাও। ফলে দেশের রাজধানীতে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সকালে বিমান সংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে কুয়াশার কারণে কিছু উড়ান দেরিতে ছাড়তে পারে। নভেম্বর মাসের শুরু থেকেই দিল্লির বাতাসের গুণগত মান খারাপ হতে শুরু করেছিল। উদ্বেগ বৃদ্ধি করেছিল আনন্দ বিহার, দ্বারকা, আর.কে. পুরম, জাহাঙ্গীরপুরী ইত্যাদি এলাকার বাতাসের গুণমান। বৃহস্পতিবার সকালে এই প্রতিটি জায়গায় বাতাসের গুণগত মান 450 ছাড়িয়েছে, যা খুব খারাপ পর্যায়ে পড়ে। পাশাপাশি রাজধানীর পারদ পতনও শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মরশুমে এখনো পর্যন্ত বৃহস্পতিবারই দিল্লির শীতলতম দিন। কম দৃশ্যমানতার কারণে মঙ্গলবার রাতে পাঞ্জাবের অমৃতসর থেকে 3টি দিল্লিগামী উড়ান বাতিল করতে হয়েছে। বেশ কয়েকটি উড়ানের সময়সূচিও বদলানো হয়েছে। রাস্তায় চলাচলের জন্য ফগ লাইটের সাহায্য নিতে হচ্ছে গাড়ি চালকদের। যদিও দীপাবলির আগে ও পরে দূষণ রোধের জন্য সব রকম প্রস্তুতি নিয়েছিল দিল্লির সরকার। পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের কৃষি জমিতে নাড়া আর খড় বিচালি পোড়ানোর কারণেই রাজধানীতে দিল্লিতে দূষণ মারাত্মক আকার নিতে থাকে, যে কারণে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখেও পড়তে হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাজি উৎপাদন, বাজি সঞ্চয়, বিক্রি এবং পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গত মাসের শেষেই মুখ্যমন্ত্রী অতীশী এবং পরিবেশ মন্ত্রী গোপাল রায় দূষণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দূষণ ঠেকাতে 99টি দলও গঠন করা হয়। 200টি অ্যান্টি স্মগ গান মোতায়েন করার সিদ্ধান্ত নেয় পূর্ত দপ্তর। তারপরও অবশ্য শীতের আগে দিল্লির ধোঁয়ায় ভরা সেই ছবিটি বদলানো গেল না। হাই নিউজ নেটওয়ার্ক। বোমাতঙ্ক ইন্ডিগোর একটি বিমানে তড়িঘড়ি ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। নাগপুর থেকে কলকাতায় আসার পথে বোমাতঙ্ক ছড়ালো ইন্ডিগোর একটি বিমানে। তড়িঘড়ি বিমানটিকে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
বিমানে থাকা যাত্রীদের না নিয়ে চলছে তল্লাশি। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিমানটিতে 187 জন যাত্রী ছিলেন এবং 6 জন যাত্রী ছিলেন এবং 6 জন বিমান কর্মী ছিলেন। যদিও এখনো পর্যন্ত বিমানের ভিতর থেকে কোনো বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি, তবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন বিমানবন্দরের নিরাপত্তা রক্ষী এবং বম্ব স্কোয়াডের কর্মীরা। রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার কিরণ রাঠোর জানিয়েছেন, সত্যি বিমানের ভেতরে বিস্ফোরক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে। অন্তর্দেশীয় বিমান তো বটেই, আন্তর্জাতিক বিমানেও ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। গত 2 সপ্তাহে 500-রও বেশি বিমানে বোমা থাকার হুমকি তথ্য ছড়িয়েছে। গত সপ্তাহে কলকাতা বিমানবন্দরে আসা যাওয়া অন্তত 7টি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও পরে দেখা যায় সব বিমানে বোমা রাখার তথ্য ভুয়ো। একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বেড়েছে কেন্দ্রের। নরেন্দ্র মোদী সরকারের তরফে এই বিষয়ে একাধিক পদক্ষেপও করা হয়েছে। কারা এই ভুয়ো খবর ছড়াচ্ছেন তাদের খোঁজে তল্লাশির অভিযান চালানো হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই সমাজ মাধ্যমকে হাতিয়ার করে বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে। সেই দিকে নজর রেখে এক্স, মেটার মতন সমাজ মাধ্যমকে আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থার তৎপরতায় দেশের সব বিমানবন্দরে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো খেলার খবরে। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নেমে প্রথম দিনেই বল করলেও উইকেট পাননি, তবে আস্থা হারাননি কোচ। বলেছিলেন দ্বিতীয় দিনে উইকেট পাবেন মোহাম্মদ শামি। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নেমে প্রথম দিন 10 ওভার বল করলেও উইকেট পাননি তিনি, তবে আস্থা হারাননি কোচ লক্ষ্মীরতন শুক্লা। বলেছিলেন দ্বিতীয় দিনই উইকেট পাবেন মোহাম্মদ শামি। সেটাই হলো। একটি নয়, দুটি নয়, 4টি উইকেট পেলেন শামি। হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে তিনি। শামির বোলিংয়ে ধসে গেল মধ্যপ্রদেশ। 167 রানে শেষ হলো তাদের ইনিংস। বাংলা লিড নিল 61 রানে। বুধবারের 10 ওভারের পর এদিনও প্রথম 2 ওভারে কোনো উইকেট পাননি শামি। এরপর মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মাকে আউট করেন। উইকেট কিপারের হাতে ক্যাচ দেন শুভম। এরপর বোল্ড করে দেন সারাংস জৈনকে। পরের দিকে 2 টেলেন্ডার কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়াকে পরপর 2 বলে ফিরিয়ে দিয়ে হ্যাট্রিকের সামনে তিনি। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলে উইকেট নিলেই হ্যাট্রিক করে ফেলবেন। 19 ওভার শেষে শামি 58 রানে 4 উইকেট নিয়েছেন। সমাজ মাধ্যমে শামির যে ছবি ছড়িয়ে পড়েছে সেখানে তাকে পুরো দমে বল করতে দেখা গিয়েছে। কোনো রকম অস্বস্তি লক্ষ্য করা যায়নি। ফিটনেস সমস্যার জন্য শামির মাঠে ফেরা একাধিকবার পিছিয়ে যাওয়ায় কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বুধবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন দেশের অন্যতম সেরা বোলার। 2023 সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর আর লাল বলের ক্রিকেট খেলেননি শামি। 17 মাস পর আবার লাল বলের ক্রিকেট খেলতে নেমেছেন। প্রথমবার ভাই মোহাম্মদ কাইফের সঙ্গে জুটি বেঁধে নতুন বলে আক্রমণ শুরু করেন। বুধবার অবশ্য শামিকে সম্পূর্ণ চেনা ফর্মে দেখা যায়নি। 10 ওভারে 34 রান দেন, উইকেট পাননি। বুধবার তিনি বল করেছিলেন ম্যাচের শেষ সেশনে। বৃহস্পতিবার প্রথম সেশন থেকেই তাকে ব্যবহার করেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। বাংলার শিবির যে শামিকে দেখে খুশি তা বোঝাই গিয়েছিল আগের দিন। লক্ষ্মীরতন বলেন, শামি 1 বছর পর মাঠে ফিরেই দারুণ কিছু করবে সেটা আশা করা ঠিক নয়, তবে ভালো বল করেছে। বোঝা গিয়েছে ফর্মে রয়েছে। শামি উইকেট পায়নি, তবে পেতে পারত। কয়েকটা বলে মধ্যপ্রদেশের ব্যাটারদের বিট করেছে। আশা করছি বাংলার হয়ে আরও ম্যাচ খেলবে এবং দ্রুত ভারতীয় দলেও ফিরবে। হয়তো লক্ষ্মীর কথাই সত্যি হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের বিনোদনের খবরে। 1993 সালের পুরনো অবতারে যদি শাহরুখ খান ধরা দেন তাহলে কেমন হবে? আসতে পারে বাজিগার 2। কি ভাবছেন পরিচালক, দেখুন। বাজিগার ও বাজিগার, তু হে বড়া জাদুকর, কিংবা ইয়ে কালি কালি আঁখে, আজও 90 দশকের নস্টালজিয়া। পোস্টারে 2 বাহুতে 2 নায়িকা, শিল্পা শেট্টি, কাজল, মাঝখানে শাহরুখ খান। তখনও তিনি SRK নামে খ্যাত নন, কিন্তু এই একটি ছবি ভাগ্য বদলে দিয়েছিল তার। ছবিতে নায়ক এবং খলনায়ক দুটোই তিনি, বাকিটা বলেছে বক্স অফিস। 2024 যখন তার পাঠান বা জওয়ান অবতারে বুধ, তখন আরও একবার স্মৃতি উস্কে যদি 1993 সালের পুরনো অবতারে শাহরুখ ধরা দেন কেমন হবে?
বাজিকার 2 তৈরি হলে নিঃসন্দেহে এ ছবির হাত ধরে দুই প্রজন্ম বাধা পড়বে। আর সেই ঘটনাই নাকি ঘটাতে চলেছেন প্রযোজক রতন জৈন। তিনি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, শাহরুখের কানে ইতিমধ্যেই তিনি বিষয়টি তুলে দিয়েছেন এবং প্রযোজক অভিনেতা যে একেবারেই রাজি নন এমনটাও কিন্তু নয়। তিনি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন। আলোচনা হচ্ছে অভিনেতা প্রযোজকের মধ্যে। ছবিটি যে হবেই সে বিষয়ে রতন আশ্বস্ত করেছেন সাংবাদিকদের। পাশাপাশি এও জানিয়েছেন পুরোটাই নির্ভর করছে কিং খানের উপর। নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ খান রাজি হলেই তবেই তিনি বাজিগর 2 বানাবেন। নায়ক যদি না বদলায় নায়িকারাও কি একই থাকবেন? সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন প্রযোজকের কাছে। তিনি এখনও পুরোটা ভাঙতে চাননি। বদলে জানিয়েছেন আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন, বাকিটা শাহরুখ খানের উপর নির্ভর করছে। বাদশা খানের হাতে এই মুহূর্তে কটি ছবি? সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আপাতত শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন। মন দিয়েছেন বড় ছেলে আরিয়ান খানের প্রথম হিন্দি সিরিজে। ছেলের পরিচালনায় সেখানে দেখা যেতে পারে তাকে। আগামী বছরের জানুয়ারিতে তিনি কিং এর শুটিং শুরু করবেন। এই ছবিতে নায়িকার ভূমিকায় তার মেয়ে সুহানা খান। যৌথ পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ, সুজয় ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।